সরকার যদি 31শে জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র ও সনদ না দেয়, তবে 1 আগস্ট বাংলাদেশে বিক্ষোভ মিছিল করবে আপ বাংলাদেশ। ফেসিবাদের বিরুদ্ধে লড়াইকে শুধুমাত্র স্বৈরাচারী শাসনামল বলে উল্লেখ করা এই আন্দোলনের ম্যান্ডেটকেই প্রশ্নবিদ্ধ করা বলে আমরা মনে করি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। এবং আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। ৩১ জুলাইয়ের মাসে গণঅভ্যুত্থানের পরে গঠিত সরকার এবং বাংলাদেশের জনগণের কাছে জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায়ের ব্যাপারে আমাদের দৃঢ় ও অনড় রাজনৈতিক অবস্থান ঘোষণা করছি। আপনারা জানেন, গণঅভ্যুত্থানের পরে 1 বছর পার হয়ে গেলেও সরকার এখন পর্যন্ত ঘোষণাপত্র এবং সনদ দিতে ব্যর্থ হয়েছে। আমরা গত 30শে জুন সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করি 5 দফা দাবিতে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সহ। তারই আলোকে আমরা সারা দেশব্যাপী গণসংযোগ এবং সভা সমাবেশ করি। একই সাথে জুলাই ঘোষণাপত্র এবং সনদ নিয়ে আমরা সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে প্রায় 16টি সিরিজ প্রোগ্রাম করেছি, যেখানে প্রবাসীদের, নারীদের, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, মাদ্রাসার শিক্ষার্থীদের এবং আলেম ওলামাদের জুলাই ঘোষণাপত্র এবং সনদের ব্যাপারে তাদের ভাবনা উঠে এসেছে। আমরা বলেছিলাম, সরকার যদি 31শে জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র ও সনদ না দেয়, তবে 1 আগস্ট বাংলাদেশে বিক্ষোভ মিছিল করবে আপ বাংলাদেশ। তারই আলোকে আমাদের সেই বিক্ষোভ মিছিল আজ গণজামায়াতে রূপান্তরিত হয়েছে। সারা বাংলাদেশের প্রতিটি পর্যায়ের মানুষজন জুলাই ঘোষণাপত্র এবং সনদ আদায়কে তাদের নিজেদের প্রাণের দাবি হিসেবে মনে করেছে। সেই প্রেক্ষিতে আমাদের 1 আগস্ট শাহবাগে যে গণজামায়াত, সেটি মূলত বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। এবং আমরা মনে করি ঢাকাস্থ সকল নাগরিক এবং সারা বাংলাদেশের মুক্তিকামী জনগণ আমাদের এই গণজামায়াতে এসে যোগ দিবেন এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায় করে নেবেন। শহীদ ওয়াসিম আকরাম যেভাবে চট্টগ্রামের মুক্তিকামী মানুষকে চলে আসুন 16 শহর বলে ডেকেছিলেন, আমরাও আপনাদেরকে শহীদ ওয়াসিমের মতো করেই বলছি, 1 আগস্ট চলে আসুন শাহবাগে। আমরা এবার ঘোষণাপত্র ও সনদ আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে আমরা একটি খসড়া সনদের ব্যাপারে খবর পাচ্ছি। দুর্ভাগ্যজনকভাবে এই খসড়া সনদটিতে বাংলাদেশের মানুষের লড়াইয়ের স্বীকৃতি এবং আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন নাই। আমরা এই খসড়া সনদ প্রত্যাখ্যান করছি। আমরা বলতে চাই, এই সনদে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের মানুষের ধারাবাহিক সংগ্রামের প্রতিফলন নাই। বিশেষ করে জমিদার প্রথার বিরুদ্ধে শোষিত বাঙালি মুসলমান এবং নিম্নবর্গের হিন্দুদের সংগ্রামের স্মরণ এই সনদের পটভূমিতে পুরোপুরিভাবে অনুপস্থিত। পাশাপাশি এর ধারাবাহিকতায় 47-এর দেশভাগের আন্দোলন এবং এর অস্তিত্বকে স্পর্শই করা হয় নাই প্রস্তাবিত খসড়া সনদের পটভূমিতে। 24-এর গণ অভ্যুত্থানের উল্লেখ থাকলেও এর পটভূমিতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যে ব্যানারের সারা বাংলাদেশের সমস্ত দল মত পথের মানুষ এসে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করা হয়েছে, সেই ব্যানারের নামটি পর্যন্ত উল্লেখ করা হয়নি। কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে যে 1 দফা দাবি এবং গণ অভ্যুত্থানে রূপান্তরিত হলো, যার ফলে রাজপথে নেমে এসে অকাতরে জীবন দিলেন রিক্সা চালক, ভ্যান চালক, ট্রাক ড্রাইভার, ছিন্নমূল মানুষ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা, নারীরা, ঢাকার রাজপথে পথশিশুরা, তাদের কারো লড়াইয়ের স্বীকৃতি মিলেনি এই প্রস্তাবিত খসড়া কাঠামোর পটভূমিতে। পাশাপাশি গত 15.5 বছরের ফেসিবাদী শাসনামলকে শুধুমাত্র স্বৈরাচারী শাসনামল হিসেবে উল্লেখ করা হয়েছে। ফেসিবাদী শাসনামল হিসেবে একে মূল্যায়ন করা হয়নি। আপনারা জানেন, সারা বাংলাদেশ জেগে উঠেছিল ফেসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ সাধনের আহ্বানে। সুতরাং ফেসিবাদের বিরুদ্ধে লড়াইকে শুধুমাত্র স্বৈরাচারী শাসনামল বলে উল্লেখ করা এই আন্দোলনের ম্যান্ডেটকেই প্রশ্নবিদ্ধ করা বলে আমরা মনে করি। স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গণহত্যা এবং যে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। দুঃখজনকভাবে তার উল্লেখ নেই। আপনারা জানেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রায়কে কেন্দ্র করে সারা দেশে গণহত্যা, মোদী বিরোধী আন্দোলনে গণহত্যার উল্লেখ নাই প্রস্তাবিত খসড়া সনদের পটভূমিতে। আমরা চাই এই সমস্ত লড়াই সংগ্রামকে স্বীকৃতি দিয়ে সনদের পটভূমিতে এই লড়াইগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। প্রস্তাবিত কাঠামোর ভাষা ও শব্দ চয়ন থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে জুলাই সনদ কোনো আইনি দলিল নয়, বরং
শুধুমাত্র কিছু সুপারিশ ও প্রতিশ্রুতির সংকলন হতে যাচ্ছে। জুলাই সনদের নামে এই ধরনের রাজনৈতিক বিবৃতি, যার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই এবং রাষ্ট্রীয় কাঠামোয় যার কার্যকর প্রয়োগের নিশ্চয়তা নেই, এমন কোনো ভোতা আপোষকে আমরা প্রত্যাখ্যান করছি। জুলাই সনদ হতে হবে পূর্ণাঙ্গ, আইনগতভাবে বাধ্যতামূলক এবং গণ আকাঙ্ক্ষা ভিত্তিক। প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে একে আইনি রূপ দিতে হবে, এটিকে সংবিধানের অংশ করতে হবে এবং আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। পাশাপাশি বাংলাদেশ অত্যন্ত পরিষ্কার ভাষায় এই কথা জানিয়ে দিতে চায়, জুলাই গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দলের নেতৃত্বে সংগঠিত হয়নি, বরং এটি হয়েছে সকল শ্রেণী পেশার মানুষ, আপামর ছাত্র জনতার অংশগ্রহণে। রাজনৈতিক দলগুলোও এর অংশ ছিল। তাই জুলাই সনদে স্বাক্ষরের এখতিয়ার শুধুমাত্র নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, বরং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে গঠিত ও সংগঠিত সকল রাজনৈতিক, আধা রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও অংশীজনের স্বাক্ষরের ভিত্তিতে এই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের সাথে সংস্কার ওতপ্রোতভাবে জড়িত। কিছু সংস্কারকে আমরা অত্যন্ত মৌলিক মনে করি, যেগুলোর ব্যাপারে এখনো কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা চলছে, মৌলিক বিষয়ে এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি। যার মধ্যে আমরা মনে করি দুইটি বিষয়কে আমরা উল্লেখ করছি: উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হিসেবে আসন বন্টন, অর্থাৎ উচ্চকক্ষে পিআর প্রয়োগ করা, এবং এনসিসির ব্যাপারে, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের ব্যাপারে আমাদের বক্তব্য। বাংলাদেশ মনে করে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া এবং উচ্চকক্ষ অবশ্যই প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হিসেবে আসন বন্টন হতে হবে, পিআর এর ভিত্তিতে হতে হবে। আমাদের প্রস্তাব হলো নিম্নকক্ষে সরাসরি ভোটে সদস্য নির্বাচিত করা হোক এবং উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের সদস্য নির্ধারণ করা হোক। তবে প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনের আগেই উচ্চকক্ষে তাদের মনোনীত সদস্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং প্রাপ্ত ভোটের অনুপাতের ভিত্তিতে দলগুলোর প্রদত্ত তালিকার ক্রমানুসারে উচ্চকক্ষের সদস্য মনোনীত হবে। বাংলাদেশ আরো প্রস্তাব করে এনসিসি এর পরিবর্তে সাংবিধানিক পদগুলোতে পদায়ন ও অভিশংসনের ক্ষমতাকে উচ্চকক্ষে দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের প্রত্যাশা থাকবে এই মৌলিক সংস্কারের ব্যাপারে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য রাখবেন এবং সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই একটা ঐক্যমত্যে পৌঁছাবেন। জাতি হিসেবে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং সেই ঐক্যমত্যের ভিত্তি হবে জুলাই সনদ, জুলাই সনদের বাস্তবায়ন। বন্ধুগণ, জুলাই গণ অভ্যুত্থান হয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন থেকে। এই গণ অভ্যুত্থান আমাদের কাছে, তরুণদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে একটা লাল টুকটুক স্বপ্নের মতো। এই স্বপ্নকে আমরা কাউকেই বিক্রি করে দিতে দিব না। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি, চাঁদাবাজি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গত পরশুদিন সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন একটা সার্কেলের প্রায় সকলেই দুর্নীতিবাজ এবং একটা নতুন দলের রথী মহারথীর দিকে তিনি ইঙ্গিত করেছেন। আমরা জনাব মাহফুজ আলমকে বলবো, বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি, গণ অভ্যুত্থানের প্রতি এবং আমাদের এই স্বপ্নকে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে আপনি এই একটা সার্কেলকে এক্সপোজ করুন, তাদের মুখোশ জাতির সামনে প্রকাশ করুন। এই সার্কেলে কারা কারা আছেন এবং দুর্নীতি দমন কমিশন, দুদকের কাছে তাদের তালিকা ও যাবতীয় তথ্য সরবরাহ করুন। তথ্য গোপনের অপরাধে যুক্ত হবেন না। আমরা চাই বাংলাদেশ দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষার ফলে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন প্রত্যাশা তৈরি হয়েছে, সেই স্বপ্ন প্রত্যাশা বাস্তবায়নে আপনারা এই তথ্যগুলো দুদককে সরবরাহ করে জাতিকে সহযোগিতা করবেন। এটা জানা বাংলাদেশের মানুষের অধিকার। কারা গণ অভ্যুত্থানের পরে এত শহীদের লাশের উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে, আমাদের স্বপ্নকে বিক্রি করে দিতে চাচ্ছে? এটা উপদেষ্টা হিসেবে মাহফুজ আলমের শপথের অংশ। আমরা মাঠ ছাড়ি নাই। একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা জীবন দিয়েছি, আবারও জীবন দিতে প্রস্তুত আছি। তবুও আমরা চাই আমাদের প্রাণের বিনিময় হলেও একটা দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আমরাই গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা জানেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে রান ফর ফ্রিডম নামে আমরা বাংলাদেশ আগামী 2রা আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে নীলক্ষেত, শাহবাগ মোড়ে ঘুরে আবার টিএসসি পর্যন্ত 5 কিলোমিটার মিনি ম্যারাথনের আয়োজন করেছি। সেই মিনি ম্যারাথনে অংশগ্রহণের আহ্বান জানাই। 1 আগস্ট
জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে যে গণজামায়াত হবে, সেই গণজামায়াত নিশ্চিতভাবে আশা করি আনন্দ মিছিলে রূপান্তরিত হবে এবং একই সাথে 2রা আগস্ট মিনি ম্যারাথন রান ফর ফ্রিডমে রূপান্তরিত করে জুলাইয়ের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের ঘোষণা হবে। এবং আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া, মাল্টিমিডিয়ার সাংবাদিক বন্ধুগণ ও সহযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইউনাইটেড পিপলস বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। যে সংগঠন গোছানোর চেষ্টা করছি, ইতিমধ্যে আমাদের 8টি জেলা ও 2টি মহানগর কমিটি প্রকাশিত হয়েছে। আমরা পুরো সংগঠন গুছিয়ে নিয়ে পরবর্তীতে রাজনৈতিক দল হিসেবে প্রকাশ করা এই দিকে অগ্রসর হব। কিন্তু আমাদেরকে প্রথমত সাংগঠনিক শক্তি অর্জন করার দিকে আমরা নজর দিয়েছি। সাংগঠনিক শক্তিমত্তা অর্জন করা, একই সাথে বিভিন্ন এলাকাগুলোতে আমাদের যারা রাজপথে দৌড়চ্ছেন, মাঠ পর্যায়ে সংগঠন গোছাচ্ছেন, তাদেরকে আমরা বলেছি তারা যেন মাঠ পর্যায়ে জনগণের কাছে পৌঁছে যান। আমরা এই ফিজিবিলিটিগুলো স্টাডি করছি। এখান থেকে চলে এসেছিলাম অর্থনৈতিক স্বচ্ছতার ব্যাপারে অভিযোগ তুলেই। সুতরাং সেই অভিযোগ, আমরা যা অভিযোগ তুলেছিলাম তা আজ সত্য প্রমাণিত হয়েছে। কারণ তাদের থেকে অভিযোগ এসেছে যে একটা দলের রথী মহারথী সবাই জড়িত। তারপরেও জনগণের মধ্যে যেন সন্দেহ না থাকে, সেজন্য আমরা স্পষ্টভাবে বলেছি, অনুরোধ করেছি যে সৎসাহস থাকলে সেই তথ্য আপনারা প্রকাশ করুন, জাতির সামনে প্রকাশ করুন। এমনকি আমরা বলেছি দুর্নীতি দমন কমিশনের কাছে সেই তথ্যগুলো দিন। আমরা চাই জাতি এই দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদেরকে চিনুক। আমাদের জানা দরকার কারা জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে দল গঠন করেছে, অথচ শহীদের রক্তের সাথে বেইমানি করছে, দুর্নীতির সাথে অথবা চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে। ইতিমধ্যে কমপক্ষে 2বার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। ডিসেম্বরের 31 তারিখে যে সমাবেশ ছিল, সেখান থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত সময় নেওয়া হয়েছিল, সেখানে জুলাই সনদ আসেনি। একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে আপনারা জানেন 30 কার্যদিবস সময় নেওয়া হয়েছিল, সেটা জুনের 25 তারিখে শেষ হয়েছে। সেই প্রতিশ্রুতিও রক্ষা করা হয়নি। সরকারকে স্পষ্ট করে জানাতে হবে তারা কোথায় সমস্যা ফিল করছেন। কারণ হলো এই সরকার গণ অভ্যুত্থানের ফলে আসা সরকার, কোনো নির্বাচনের মাধ্যমে আসেন নাই, জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের ম্যান্ডেটে এসেছেন। সুতরাং ওনারা যদি কোথাও বাধাগ্রস্ত হন, আমরা বারবার বলেছি আপনারা স্পষ্ট করুন, প্রকাশ করুন। কিন্তু যদি আপনারা না পারেন, জুলাই সনদ প্রকাশ করতে না পারেন, রাজপথে থেকে যদি আমাদের আদায় করতে হয়, তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থাকার কোনো নৈতিক অধিকার নাই। কোনো দলীয় উদ্যোগ না, এটা রাষ্ট্রের উদ্যোগ, এটা কোনো প্রাইভেট ইনিশিয়েটিভ না, কোনো দল ঘোষণা করবে না, এটা ঘোষণা করবে রাষ্ট্র। এই রাষ্ট্রটা এসেছে জুলাই গণ অভ্যুত্থানের ফলে, আমাদের আন্দোলনের ফলে, আমাদের ভাই বোনদের রক্তের ফলে। সুতরাং সেই রাষ্ট্রকে যদি জুলাই সনদের দাবিতে বারবার কথা বলতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। ছাত্র জনতাকে আবারও মাঠে নেমে আসতে যদি হয়, তাহলে এই সরকারকেও কিন্তু ভাবতে হবে যে তার যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট কিন্তু সে হারায় ফেলবে। ছাত্র আন্দোলন আমাদের ইতিহাসের অংশ হয়ে গেছে, এটা ঐতিহাসিক অংশ। কারণ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই আমরা সবাই এক হয়েছিলাম। আপনারা জানেন, যখন 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করা হয়, গঠন করা হয়, তখন থেকে সারা বাংলাদেশের আপামর ছাত্র জনতা সবাই কিন্তু ওই ব্যানারে এসে যুক্ত হয়েছেন। কোনো রাজনৈতিক পরিচয় না, বরং বাংলাদেশের মুক্তির লড়াইয়ে সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে যুক্ত হয়েছেন। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি হলো একটি ঐতিহাসিক ব্যানার। সুতরাং এই ব্যানারের কথা ইতিহাস লিখতে গেলে অবশ্যই উল্লেখ করতে হবে। এই ব্যানারটা কোনো দলের না, কোনো ব্যক্তির না, কোনো শক্তির না, বরং এই ব্যানারটা হচ্ছে বাংলাদেশের সকল মানুষের, বাংলাদেশের সকল দল মত পথের সর্বোচ্চ পর্যায়ের যত মানুষ আছেন, যত নাগরিক আছেন, প্রত্যেকের। কুক্ষিগত করতে গিয়ে এই ব্যানারটিকে বিতর্কিত করা হয়েছে। কিন্তু ইতিহাসে তার যে ভূমিকা, সেই ভূমিকা তো থাকবেই। যারা এই ব্যানারটিকে বিতর্কিত করেছেন, যারা এই দলীয় পরিচয় কুক্ষিগত করতে গিয়ে অথবা নিজের দলীয় স্বার্থে অথবা আন্দোলনের ক্রেডিট নিতে গিয়ে যারা এই ব্যানারটিকে কুক্ষিগত করতে চেয়েছেন, তারা ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবেন। জনগণের কাছে তাদের পরিচয় প্রকাশ হয়ে গেছে। সুতরাং খুব দ্রুতই ছাত্র জনতার কাছে তারা ধিকৃত হবেন, ধিকৃত হচ্ছেন ইতিমধ্যেই। চাঁদাবাজি এবং দুর্নীতির ঘটনা দেখলে তো মনে হয় যে তারা এই জুলাই চেতনাকে বিক্রি করছেন। কিন্তু আমরা যারা অর্থনৈতিক সততা, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি জুলাই অভ্যুত্থানে, আপনারা সহ আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা ওদের কাছে এই জুলাইকে বেচতে দিব না।
এটা আমাদের স্পষ্ট অঙ্গীকার যে কতিপয় মানুষের দুর্বৃত্তায়নের কারণে জুলাই বিক্রি হয়ে যেতে পারে না। আচ্ছা, আরেকটা বিষয় একটু আসবো, সেটা হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার একটা কথা প্রশ্ন না, এটা 2000 মানুষের আত্মত্যাগের রায়, এটা কোনো দলের রায়ের উপর নির্ভর করে না। ওই শহীদ পরিবারদের জিজ্ঞেস করতে হবে। আমার 30,000-এর উপরে আহত, পঙ্গুত্ব বরণ করা, তাদেরকে জিজ্ঞেস করতে হবে, অন্ধত্ব বরণ করা তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে ওনারা কি চান। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে ওনাদের ইচ্ছা অনিচ্ছার উপর ভিত্তি করে পরবর্তী বাংলাদেশ গঠিত হবে, শুধুমাত্র তাদের ইচ্ছার উপর ভিত্তি করে, এটি ভুল ধারণা। বরং বাংলাদেশ গঠিত হবে এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা প্রত্যেকজন অংশীজনের সিদ্ধান্ত এবং মতামতের ভিত্তিতে। সেখানে শহীদ পরিবার বা আহত দেখছি, কারণ আমরা দেখছি যে সরকার এখন পর্যন্ত শহীদ এবং আহত পরিবারদের যথাযথভাবে তাদের যে ব্যবস্থাপনা করা দরকার সেই জায়গায় তাদের স্বীকৃতি, তাদের মর্যাদার প্রশ্ন, তাদের পুনর্বাসনের প্রশ্ন, চিকিৎসার প্রশ্ন, গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা দেখেছি অলসতা। আমরা বারবার বলেছি যে যারা এই দায়িত্বে জড়িত আছেন আপনারা অবহেলা করেছেন, এবং আপনারা অবহেলা করার কারণে আপনার সংশ্লিষ্ট দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার তো নাই। লজ্জা থাকলে আপনাদের পদত্যাগ করা উচিত। কারণ শহীদ এবং আহতদের রক্তের উপর দাঁড়ায় আপনি যে মিনিস্ট্রিতে বসে আছেন, সেখানে শহীদ এবং আহতদেরকে আপনাদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। আপনারা কিসের অধিকার বলে সেখানে আছেন?